সমস্যা নেই, আপনি অন্য টপিকে দিতে পারেন, সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ক্লাস টপিক সম্পর্কে তো সবাই অবগত হয়েছেন নিশ্চয়ই। যে আমাদের ডেটা অ্যানালাইসিস। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। ওকে ওকে। সো আজকে মূলত আমরা ডেটা অ্যানালাইসিস যে বিষয়গুলো আছে, কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ফলো করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে তার আগে আপনাদের সকলকে একটু জানিয়ে রাখছি যে এই ডেটা অ্যানালাইসিসটা আমি প্র্যাকটিস করার একটা ফাইল আপনাদেরকে দেব, ডেমো ফাইল। তবে সবাইকেই নিজ নিজ ডেটা কালেক্ট করতে হবে ফ্রম ইওর কোশ্চেনিয়ার। অর্থাৎ একটা কোশ্চেনিয়ার আপনাদেরকে মেক করতে হবে, তৈরি করতে হবে বেসড অন ইওর লিটারেচার রিভিউ। আপনাদের সকলেরই আশা করি টিম সিলেকশন করা আছে, রাইট? সকলেই তো টিম পেয়েছেন। কেউ কি এরকম আছেন যে এখন পর্যন্ত টিম পাননি? যদি কেউ এমন হয় যে টিম এখনো পাননি, সো নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন এবং উনি আমার থেকে টিম বুঝে নিয়ে যাবেন। কেমন? সো আমরা একটু আমার একটা প্রেজেন্টেশন স্লাইডটা আমি একটু শো করছি। বেসিক কিছু জিনিস দেখব। সো প্রেজেন্টেশন স্লাইডটা অন করি, একটা সেকেন্ড। তো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনারা হয়তো স্লাইডটা দেখতে পাচ্ছেন। দেখুন, মার্কেটিং রিসার্চের এই যে রিসার্চটা আপনি করছেন, তো সবকিছুই ডেটা নিয়ে আপনার আলোচনা করতে হবে, ডেটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং এবং এই ডেটা বোঝার জন্য আমরা সফটওয়্যার ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি ডেটা কি বলতে চাচ্ছে, এই ডেটা দিয়ে আমরা কি বুঝবো, সেগুলোর জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করে থাকি। আপনাদের স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন বেশ কিছু সফটওয়্যারের আইকন দেওয়া। এইটার সাথে আপনারা খুব ফ্যামিলিয়ার, আই নো। এক্সেল, মাইক্রোসফট এক্সেল, which is very popular এবং মোস্ট ইউজেস একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা এখানে ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড, বেসিক্যালি আমরা এই কোর্সে এসপিএসএস, এই সফটওয়্যারটার ইউজ শিখব, এই সফটওয়্যার নিয়ে আলোচনা করব। বাট এছাড়াও আমাদের পিএলএস আছে, পাইথন আছে, আর স্টুডিও আছে, এরকম আরো কিছু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার আছে যেগুলো হয়তোবা আমরা এই কোর্সের শিখতে পারবো না। বাট ইন ফিউচার আমরা চেষ্টা করব এই সফটওয়্যারগুলো ইন্ট্রোডিউস করার জন্য। এগুলো এগুলো যারা ডেটা নিয়ে কাজ করবেন, যারা ডেটা নিয়ে পড়াশোনা করবেন, সবার ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। আমাদের ক্লাসরুমের মধ্যে এই প্রেজেন্টেশন স্লাইডটা সহ দেওয়া আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা শিখবো কিভাবে একটা ডেটা সেট তৈরি করতে হয়, ডেটাকে রিফ্রেশ করতে হয় এবং অডিট করতে হয়। এই অডিট করার পরে রিকোডিং কিভাবে করতে হয় এবং এসপিএসএস এ কিভাবে ডেটা ইনপুট করতে হয়। ফাইনালি আমরা অ্যানালাইসিস শিখব। একটা ডেটা শিট তৈরি করার জন্য প্রথমে আপনার লাগবে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারটা থেকে আমরা ডেটা কালেক্ট করব। ডেটা কালেকশনটা খুবই ইম্পর্টেন্ট। যে যত বেশি কম্প্রিহেন্সিভলি ডেটা কালেক্ট করবে, সে তত বেশি আহ, ভালো মতো ডেটা পাবে এবং সেই ডেটা অনুযায়ী সে তত ভালো অ্যানালাইসিস করতে পারবে। সো ডেটা কালেকশন করার জন্য বেশ কিছু টুলস এখানে দেওয়া হয়েছে। যেমন ধরেন গুগল ফর্ম। গুগল ফর্ম হচ্ছে একটা অনলাইন বেসড ডেটা কালেকশন সিস্টেম।
যেখানে আপনি অনলাইনে খুব ইজিলি আপনার কাঙ্ক্ষিত রেসপন্সের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি ফিজিক্যাল করতে চান, ইন্টারভিউ এর মাধ্যমে করতে পারেন। যেমন আপনি হয়তো কোনো অফিসে গেলেন, সেই অফিসের ম্যানেজারের কাছে বসে ইন্টারভিউ করছেন। সেটা হচ্ছে আপনার ইন্টারভিউয়াল মেথড। এছাড়াও আপনার এছাড়াও বেশ কিছু মেথড আছে, যেমন হচ্ছে কোশ্চেনিয়ার। অর্থাৎ এই ধরনের কোশ্চেনিয়ারের ক্ষেত্রে যেটা হয়, আপনি রিটেন ফর্ম, গুগল ফর্মের মতোই ঠিক রিটেন ফর্ম আপনার কাঙ্ক্ষিত রেসপন্ডের কাছে পৌঁছাবেন। সেটা হতে পারে বাই কুরিয়ার, সেটা হতে পারে অন্য কারো হাতে মাধ্যমে আপনি করতে পারেন। বিভিন্ন ভাবে আপনি তাদের কাছে রিচ করে সেই ডেটাগুলো কালেক্ট করতে পারেন। একটা
এটা আমাদের একটু সেভ হয় না, আমার একটুখানি আরেকবার করে বলেন একটু প্লিজ। নয়েজ সলিউশন সার্টিফিকেশন সিলেক্ট করার মতো হচ্ছে না, একটু আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি ডিজাইন করে এটা 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 একটু বাড়বে তো, আপনি তো এই জন্য তো যেতে বলেছেন করে চেকটা নেন, কিন্তু টাকাটা তো বাড়াতে হবে। আপনি আমার কতটা ওই সময় এই বসে আছে কারণ একটা মিনিট ওয়েট করেন, আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে একটা মিনিট ওয়েট করেন। এখন বসে করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি, ঠিক আছে। হয়েছে, থ্যাংক ইউ। আপনারা আমি করোনা ওকে, জুলাই সরকার ওকে, লতিফা চৌধুরী, ইনজামুল হৃদয় ওকে, শেখ আনামুল ইসলাম তন্ময়, তৌফিক রেজা, ফেরদৌস হোসেন রাকিব, এহসান হাসান, আশিকুর রহমান, ইলমা তাসনিম, জি মফিজ, মফিজ আছেন? ও ইয়েস, পেয়েছি, হ্যাঁ। কাজী সারিয়া সিফাত, আলমাদের রকিব, আপনারা আপনার এটা বন্ধ করেন, আপনি একটা মিউট করেন, আপনারা আরিফ অনন্য একটা মিউট করেন, শব্দ হচ্ছে। ওকে, তৌফিক রেজা, আচ্ছা ঠিক আছে। ফারিয়া জাহিন, শেখ রোহান, আজিজুল হাকিম শিয়াম, শফিকুল ইসলাম, আব্দুল লতিফ সামি, জি জি, আমি স্কিপ করে নি, আমি দিয়েছি। আশরাফুজ্জামান নাই, তামান্না আক্তার আছে, আলী আকবর আছে, ওকে, তৌসিফ আহমেদ, রিয়াদ আহমেদ, হাইব হোসেন জাহিদ, রেজওয়ান আহমেদ ইশতিয়াক। কে বাকি আছে? আশা করি বাকি নাই। আচ্ছা ঠিক আছে, জি যান, শুরু করেন আপনারা। আপনারা প্রথমে শুনুন, তারপরে আমরা মাঝখানে ঢুকবো, উনি আগে শেষ করেন ইন্ট্রোডাক্টরি করা।
ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপনার এই স্পিকার বন্ধ। ওকে, সো আমরা শুরু করছি যেখান থেকে আমরা স্টপ ছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেটা কালেকশন করার বেশ কিছু মাধ্যম আছে, মেথড আছে। এছাড়াও আরো বেশ কিছু সফটওয়্যার আছে, গুগল ফর্মের মতো। So we can use those software, particular software, but in these classes we will use Google Form. Google Form is very convenient. It is very easy to use এবং সবাই এটার সাথে ওয়েল নোন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শো হচ্ছে না? আচ্ছা, আমি চেক করছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? একটু জানাবেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো গুগল ফর্মটাই আমরা ইউজ করব, কারণ এটা এটা সকলের কাছেই পরিচিত, ওয়েল নোন। সো এছাড়াও আমরা আরো অনেকগুলো মেথড, ইটস ডিপেন্ড অন ইউর রিসার্চ। যেমন দু একজনের যদি এরকম হয় যে কোয়ালিটেটিভ করতে হচ্ছে, কোয়ালিটেটিভের ক্ষেত্রে তখন আমরা সাজেস্ট করে থাকবো যে আপনারা ইন্টারভিউ করেন ডিরেক্টলি, অথবা ওভার দ্য ফোন আপনি হচ্ছে তাদেরকে ইন্টারভিউ করেন। সো ডিফারেন্ট কাইন্ডস অফ সোর্স থেকে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি, এবং আফটার দ্য ডেটা কালেকশন দ্য ডেটা উইল বি ইম্পোর্ট অন এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এক্সেলে ইনপুট করার পরে আমরা ফাইনালি এটাকে অ্যানালাইজ করব এসপিএসএস সফটওয়্যার দিয়ে। সো আমরা যদি একটা বেসিক বা একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্ক্রিনশট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুগল, আই মিন মাইক্রোসফট এক্সেলের। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব, তবে তার আগে একটু স্ক্রিনশট বা ভিউটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেটা কালেকশন করার পরে যখন আমরা এক্সেলে ইনপুট করব, গুগল ফর্ম দিয়ে করলে তো অটোমেটিক ভাবে চলে আসবে, কিন্তু যদি আমরা ম্যানুয়ালি করি সেক্ষেত্রে আমাদেরকে এক্সেলে ইনপুট করতে হবে। তো এই জায়গাতে অনেক মিসিং ভ্যালু থাকতে পারে, ম্যানুয়ালি কালেক্ট করতে গেলে মিসিং ভ্যালু আসতে পারে। যদি গুগল ফর্মে করেন সেক্ষেত্রে মিসিং ভ্যালুর চান্সেস নেই বললেই চলে, যদি আপনারা সেটিংস গুলো ঠিক মতো দিয়ে দেন। সো আমি ধরে নিচ্ছি আপনাদের ম্যানুয়ালি করেন বা এটা অনলাইনেই করেন, তবে আমরা এই ডেটা অডিটিংটা শিখবো। ডেটা অডিটিং মিনস দ্যাট আমরা খুঁজে বের করব কোথায় আমাদের মিসিং ভ্যালু, কারণ একটা মিসিং ভ্যালু আপনার পুরো অ্যানালাইসিসের রেজাল্টটাকে নষ্ট করে দিতে পারে বা ঘুরিয়ে দিতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট মিসিং ভ্যালু। আপনাদেরকে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা জায়গা খুঁজে দেখতে হবে যে কোথাও কোনো মিসিং ভ্যালু আছে কিনা। এটার নাম আমরা বলছি ডেটা অডিটিং বা রিফ্রেশ ডেটা বলতে পারেন। ডেটাকে রিফ্রেশ করার পরে আপনারা যখন কোডিং করবেন, অর্থাৎ কোশ্চেনিয়ারে আমরা কোডিংটা সিলেক্ট করব, এখানে এসে আমরা রিকোডিং করব, মানে কোডটাকে রি ইনপুট করব অ্যাজ পার আমরা প্রিভিয়াসলি যে কোডিংটা রেখেছিলাম কোশ্চেনিয়ার পার্টে আমরা দেখব অবশ্যই। তো সেই অনুযায়ী আমরা এখানে এই ডেটাটাকে ইনপুট করব, ভ্যালুগুলো ইনপুট করব। এ ধরনের একটা স্প্রেডশিট বা আপনার এক্সেল শিট আপনাদেরও তৈরি হবে। ফাইনালি আমরা এটাকে এসপিএসএস এ ইনপুট করব। তো কেন এসপিএসএস? এসপিএসএস চুজ করার বেশ কিছু কারণ এখানে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে খুব ইজিলি ক্রিয়েট করা যায়। এখানে হচ্ছে আপনারা আচ্ছা, এই এই যে আপনার আইবিএম এসপিএসএস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, দ্যাট ইজ আইবিএম, এবং এসপিএসএস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। এটার মানে হচ্ছে এসপিএস, সংক্ষেপে বলা হয় এসপিএসএস। এসপিএসএস এর মোস্ট প্রবাবলি আমরা 26 ভার্সনটা ইউজ করব, 25ও করতে পারেন, 24ও সেম। এরপরে আরো অনেকগুলো ভার্সন আছে, 28, 27, 29, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সবগুলোর ক্ষেত্রে ভ্যালু সেম আসে, তবে 21-এর আগে যাওয়া যাবে না। 21-এর আগের গুলো একটু ব্যাকডেটেড। সো ইউজার ফ্রেন্ডলি, এটা এটা অ্যাডভান্স অ্যানালাইসিসকে রিপ্রেজেন্ট করতে পারে, এবং এটার রেজাল্ট গুলো স্যাটিসফ্যাক্টরি লেভেলের হয়। এটার ভিজুয়ালাইজেশনটা অনেক সুন্দর, মানে আই মিন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে বেশ ভালো হেল্পফুল।
উম, এবং এটা আপনার হচ্ছে যে ধরনের ডেটা আপনি চান, ডকুমেন্টেশন চান, সেগুলোকে খুব ইজিলি আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। খুব খুব একদম অর্গানাইজ, প্রিসাইজ অ্যান্ড কনসাইজ আকারে আপনাকে দেখাবে। কম্পেয়ার টু আপনি যদি অন্যান্য সফটওয়্যারগুলোর কথা ধরেন, সেগুলো হয়তোবা আপনার ফ্রি না হতে পারে, সেখানে আমাদের কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, বাট এসপিএসএস এর ক্ষেত্রে যেটা হয় যে একদম ইনিশিয়ালি ফর বিগিনার্স, এসপিএসএস ইজ এ মোস্টলি ইউজেস একটা সফটওয়্যার, এবং এটি খুবই কনভিনিয়েন্ট, খুবই ইজিলি এটাকে শেখা যায়। আচ্ছা, এখন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিস আমরা যে করব, সেখানে মূলত ৪ ধরনের অ্যানালাইসিস করব। এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের মধ্যে মূলত মিন, মিডিয়া, মোড এগুলো আমরা দেখব। রিলায়েবিলিটি টেস্ট করব, পিয়ারসন কোরিলেশন এবং ফ্যাক্টর অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস গুলো আমরা শিখব। খুব খুব দ্রুত আমরা এই অ্যানালাইসিস গুলো শিখে ফেলবো। তো আমরা যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক সম্পর্কে জানতে চাই, আপনাদের সুবিধার্থে আমি এখানে এসপিএসএস এর প্যাথ গুলো দিয়ে রেখেছি। এই প্যাথ গুলো আপনাদেরকে ফলো করতে হবে। হুম। তো এই যে প্রেজেন্টেশন স্লাইডটা, এটা আপনাদের ক্লাসরুমে অলরেডি আপলোড করা হয়েছে। তো এখান থেকে আপনারা যখন প্র্যাকটিক্যাল এসপিএসএস প্র্যাকটিস করবেন, তখন এই প্যাথ গুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, প্লাস ভিডিও তো থাকবেই। সো আমরা মূলত ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা কেন করি? আমাদেরকে আমাদের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে আমরা সামারাইজ করার জন্য আমাদের ডেমোগ্রাফিক যে ডেটা, অর্থাৎ জেন্ডার, এজ, মানে কাদের উপরে করা হচ্ছে, আমি যে ডেটা নিচ্ছি সেটা কাদের উপরে নিচ্ছি, কোন বয়সের, কোন শ্রেণী পেশার, এ ধরনের মানুষজনের একটা ডেটা সেট তৈরি করার জন্য এই ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক করা হয়। তো এই ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিকের পরেই আসে খুব মোস্ট প্রবাবলি এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানালাইসিস হবে, সেটা হচ্ছে রিলায়েবিলিটি টেস্ট। আপনি যে ডেটা নিয়েছেন, সেই ডেটা কতটুকু রিলাই করতে পারছে, কতটুকু আপনার হচ্ছে ভালো ডেটা, সেটাকে টেস্ট করতে হবে উইথ অ্যান স্ট্যাটিস্টিক্যালি। আমি আমি ডেটা নিয়েছি খুব ভালো, বাট এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভ হইতে হবে। তো প্রুভ হওয়ার জন্য আমাদের এখানে একটা স্কেল দেওয়া আছে, মেজারমেন্ট স্কেল। সেই মেজারমেন্ট স্কেলের মধ্যে দেখুন আপনাদের একসেপ্টেবল রেটটা হচ্ছে ভ্যালু 0.7 এর বেশি আসতে হবে, অ্যাবভ আসতে হবে। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনার এই যে আলফাটাই মূলত আপনার ভ্যালু। এটা 8-এর নিচে এবং 7-এর উপরে থাকলে এটা হবে অ্যাকসেপ্টেবল, এবং এই অ্যাকসেপ্টেবল পর্যায়ে আপনার ভ্যালুটা অন্তত আসতে হবে। এর উপরে আসলে তো কোনো সমস্যা নেই, বাট এর উপরে আপনার আসতে হবে, এর নিচে আসা যাবে না। এর নিচে আসলে সেই ডেটাটা রিলায়েবল না, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। এরপরে আমরা পিয়ারসন কোরিলেশন করব। পিয়ারসন কোরিলেশনের ক্ষেত্রে যথারীতি আমরা দুটোর মধ্যে রিলেশনশিপ দেখি। অর্থাৎ এই পিয়ারসন কোরিলেশন গুলো যখন আমি আপনাদেরকে স্পেসেস এ প্র্যাকটিক্যাল দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই, তখন আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। বাট ইন দ্যাট কেস সিম্পলি যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনাদের দুটো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুটোর মধ্যে যে সম্পর্ক বা রিলেশনশিপ আপনি দেখছেন, সেই রিলেশনশিপটা কতটুকু বেটার আউটপুট আপনাকে দিচ্ছে, সেটাই হচ্ছে আমরা মেজার করে থাকি এই পিয়ারসন কোরিলেশনের মাধ্যমে, তাদের মধ্যে কোরিলেশন আছে কিনা। সো এই ক্ষেত্রেও আমরা একটা মেজারমেন্ট স্কেল ফলো করব। এই মেজারমেন্ট স্কেলে আর এর মান 0.5 এর উপরে গেলে মডারেট ভ্যালু শো করে, অর্থাৎ অন্তত 0.5 এ আপনার থাকতে হবে। অর্থাৎ এই যে আপনার 0.4 এর বেশি এবং আপনার হচ্ছে 0.5 এর মধ্যে মডারেট কোরিলেশন অন্তত হতে হবে। এর উপরে অবশ্যই হলে সেটাকে অ্যাকসেপ্টেবল হিসাবে আমরা কাউন্ট করব, বাট এর নিচে হলে তখন সেটা নট সিগনিফিকেন্ট কোরিলেশনশিপ চলে আসবে। ফাইনালি ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা 3টা ধাপে দেখব। 3টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে আপনার কালেক্টকৃত ডেটা ফ্যাক্টর অ্যানালাইসিসে সাপোর্ট করে কিনা, সেটাকে মেজার করার জন্য আমরা কেএম1 বাটলার টেস্ট নামে একটা টেস্ট করব। দেখতেই পাচ্ছেন, কেএম1 বাটলার টেস্টের রেজাল্ট যদি 6 এর উপরে হয়, 0.6 এর উপরে হয়,
সো দ্যাট আপনারটা সুইটেবল ফর ফ্যাক্টর অ্যানালাইসিস। এরপরে আমরা দেখব কমিউনিটিস। কমিউনিটিস এর ভ্যালু 0.5 এর নিচে থাকতে হবে। এটা আমরা সেট করে দেবো, এটা সফটওয়্যার থেকে সেট করে দেওয়া যায়। ওটা আমরা সেট করে দেবো, এটা সমস্যা হবে না। রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স 3 নম্বর ধাপ, যেখানে আমাদের কিছু শর্ত ফলো করতে হবে। যেমন যদি সিঙ্গেল লোডিং আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করব, যদি নেগেটিভ লোডিং হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল, বাট এখানে হচ্ছে আমরা আমাদের হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যায়। ক্রস লোডিং এর ক্ষেত্রে এটা রিজেক্টেড হবে, অর্থাৎ মানে একাধিক ভ্যালু আসলে আমাদের এটা রিজেক্টেড হয়, মানে ওটা হচ্ছে জাস্টিফিকেশন নাই ওটা। এবং ব্ল্যাঙ্ক আসলেও কোনো রিলেশনশিপ থাকবে না, সেটাকে আমরা রিজেক্ট করব। এগুলো যখন মেন সফটওয়্যার আমি দেখাবো তখন আরো ভালো মতো দেখতে পারবেন। এখানে আমি একটা প্যাথ দিয়ে রেখেছি কিভাবে আপনি সফটওয়্যার অ্যাক্সেস নিতে পারবেন, কোন কোন প্যাথ ধরে আপনাকে যেতে হবে। এবং আপনার হচ্ছে এই ধরনের ফ্যাক্টর অ্যানালাইসিস গুলোর মাধ্যমে আমরা আসলে কোন ফ্যাক্টরটা আমাদের অ্যাকচুয়ালি কাজ করছে না, কোন ধরনের ভেরিয়েবল গুলো ঠিক ভালো কোরিলেশনশিপ করছে না, বা কোনগুলো ভালো করছে, এই জিনিসগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমরা ডিলে না করে আসেন আমরা মেন সফটওয়্যারটাকে অ্যাক্সেস নেই। ইতিমধ্যে আপনাদের কাছে এসপিএসএস সফটওয়্যারের লিংক চলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই অ্যাক্সেস নিয়েছেন। এটা ডাউনলোড করা খুবই সহজ, এবং এটার একটা ক্র্যাক টিউটোরিয়ালও আপনাদেরকে দেওয়া হয়েছে। সেই টিউটোরিয়াল অনুযায়ী আপনারা কি কেউ এখন পর্যন্ত এসপিএসএসটা আপনার পিসিতে নিতে পেরেছেন, ডাউনলোড করতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, খুবই ভালো। এটা আসলে কঠিন কিছু না, এই জন্য আপনাদেরকে টিউটোরিয়ালটা দেওয়া আছে। পাশাপাশি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ওখানে একটা গুগল ফোল্ডার দেওয়া আছে। আপনাদের মার্কেটিং রিসার্চের যে গুগল ক্লাসরুম, সেই ক্লাসরুমের ভেতরে একটা ফোল্ডার ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ওই ফোল্ডারের মধ্যে আপনারা মেটেরিয়াল গুলো পাবেন। আহ, ঠিক এই জায়গাতে, এই যে গুগল ড্রাইভ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে গেলে আমি এখন যে মেটেরিয়াল গুলো নিয়ে কাজ করব, র ডেটা, কোশ্চেনিয়ার স্যাম্পল, আপনার হচ্ছে এটাকে এক্সপিএসএস এ নেওয়ার পরে কেমন হয় এটা আমরা তৈরি করে দেখব, তারপরে এখানে আপলোড করা আছে। আজকের প্রেজেন্টেশন পিপিটি স্লাইড এবং ক্লিন ডেটার ফরম্যাট, এই মেটেরিয়াল গুলো আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। সো আমরা এসপিএসএস সফটওয়্যারটা একটু ওপেন করি। আপনাদের এই সফটওয়্যারটাকে আপলোড করার জন্য ফার্স্টে হলো ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করে ঠিক মতো কাজ করছে কিনা যদি আপনি দেখাতে চান, রাকিব সাহেব দেখে দেবে। কিন্তু আপনি কিন্তু অবশ্যই এই সফটওয়্যারটা, বাবা আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে আমি সফটওয়্যার বেস কাজ করি। আপনার অতীতে যা শিখে এসছেন হচ্ছে ম্যানুয়াল, যেগুলো এই যুগে চলবে না। আসলে আমরা যে সামনের যে দিনগুলোতে আছে সেই দিনগুলোতে আমরা সফটওয়্যার বেসড হই, আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই। কন্টিনিউয়াসলি আমি তো থাকবোই আপনাদের সাথে, রাকিব সাহেব আপনার সাথে লেগে থাকবে, এবং যত ধরনের অ্যানালাইসিস আমরা যতটুকু পারবো শিখবো, যাতে শুদ্ধভাবে শিখি। এবং জিনিসগুলো আপনি 100-150 ডেটা, এই ডেটা কিছুই না। আমি সত্যিকার অর্থে আমি এসপিএসএস বাংলাদেশে এসে আমাকে এই শেখাতে হচ্ছে, কিন্তু আমি অস্ট্রেলিয়াতে আমি নিজে কাজ করেছি। আমি এগুলো আর শিখতাম, স্ন্যাপে কাজ করেছি। কিন্তু বাংলাদেশে এত লেভেলে এত নিচের দিকে যে আমার মানে এই 5-5.5 বছর বাংলাদেশে থাকা অবস্থায় আমি অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আপনাকে আস্তে আস্তে একটা ছোট্ট সফটওয়্যার এসপিএসএস, যেটার নাম শুনেছেন, সেটা একটুখানি হাত পাকিয়ে নেন। ভবিষ্যতে যদি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো বড় সফটওয়্যার আমরা, আমাদের কাছে 8-10টা সফটওয়্যার আছে। একটা সফটওয়্যার ভালো করে শিখলে
আরো ৩-৪ বছর সফটওয়্যার মানে সোজা হয়ে যায়। এটা করলে আপনাকে দিন চালাতে হবে। এটা করলেই আপনার ভবিষ্যতের জীবনে আপনার ডেটা অ্যানালাইসিস নিডগুলো আপনি পূরণ করবেন। এই জন্য বলছি যদি একটু on your desktop, please do the needful. আপনার আপনি SQL ডাউনলোড করুন। ডাউনলোড করে উনি যেভাবে শিখিয়ে দিচ্ছে এটা একটা দারুণ ক্লাস হচ্ছে। যখন আপনাকে ১ সপ্তাহের মধ্যে আপনাকে ডেটা কালেকশনের মধ্যে যেতে হবে, তখন আপনি সেইভাবে প্রত্যেকটা ডেটা এই যে গ্রুপ ওয়াইজ আছে, আমরা আমাদের গ্রুপ করে আমরা পড়বো যাতে আপনি কখনোই ঘাবড়ানোর কিছু নাই। এই একটা জীবনে একটা জিনিস প্রথমে শেখেন, যে স্কিলটা শিখে আপনি মার্কেটে নিজেকে বলতে পারেন আই নো হাউ টু অ্যানালাইজ দ্য ডেটা ইউজিং এ সফটওয়্যার। জি, প্রসিড, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। সো আমি এসপিএস এর সফটওয়্যারটা অলরেডি ওপেন করেছি। আপনারা আমার সাথে যদি ওপেন করেন তাহলে ঠিক এরকমই একটা ইন্টারফেস আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদি আপনারা ক্র্যাকটা ঠিক মতো ইনপুট করে থাকেন, ক্র্যাকটা ইনস্টল করলে ঠিক এরকমই আপনাকে দেখাবে। এখন কথা হচ্ছে এটা তো একটা ব্ল্যাঙ্ক একটা পেজ, এক্সেল এর মতোই। খেয়াল করে দেখেন, যারা এক্সেল পারেন, অলরেডি এক্সেল সম্পর্কে আপনার মিনিমাম আইডিয়া আছে বা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের আইডিয়া আপনাদের আছে, তো তাদের ক্ষেত্রে এটা খুব একটা কঠিন কিছু হবে না। সো এক্সেলে দেখেন আমি একটা একটা ডেটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কালেক্টকৃত ডেটা। এখন এই জায়গাতে খেয়াল করে দেখেন যে বিভিন্ন জায়গায় মিসিং ভ্যালু আছে। বিভিন্ন জায়গায় আমার মিসিং ভ্যালু শো করছে। আমি এই মিসিং ভ্যালুগুলো কি করব? নিজের ইচ্ছা মতো দিয়ে দিব? নো, আমি নিজের ইচ্ছা মতো দিতে পারি না। এজন্য আমাকে যেটা করতে হবে, ইফ পসিবল ২ থেকে ৩ টা জিনিস করা যেতে পারে। ইফ পসিবল টু রিভিজিট এবং কনট্যাক্ট উইথ দ্য রেসপন্ডেন্ট, তাকে যে আপনাকে বলতে হবে যে আপনি এইটা মিস করেছেন, এটা আমাকে দেন। ইফ হি অর শি প্রসিড, তারা যদি দেয় তাহলে সেই ডেটাটা সেখানে থেকে নিয়ে নিতে হবে, কালেক্ট করে নিতে হবে। অথবা এই ডেটাটা যদি তাদের সাথে আর কানেক্ট করা সম্ভব না হয়, ইফ ইট ইজ নট পসিবল, সো রিমুভ ইট, ডিলিট ইট। এই ডেটাটা আর কোনো কাজে লাগবে না। এখন এখানে ৩ নম্বর একটা কথা আছে। ৩ নম্বর কথাটা কি কি কথা? কথাটা হচ্ছে এরকম, প্রত্যেকটা ডেটা আপনি হয়তোবা এভাবে কালেক্ট করেছেন, ডিলিট করেছেন, সব ঠিক আছে। বাট এমন একটা কোশ্চেন, যেমন ধরেন একজন স্টুডেন্ট প্রত্যেকটা ডেটা সে ইনপুট করেছে, কোথাও কোনো মিসিং নেই, কোথাও কোনো মিসিং নেই, এভরিথিং ইজ ফাইন। আনফরচুনেটলি সে ইনকামটা এখানে সিলেক্ট করে নাই, সে ইনকামটা কোনো কারণে সিলেক্ট করে নাই। এখন এই একটাই মিসিং। অন দ্য আদার হ্যান্ড, ধরে নিন আপনার কাছে টাইম লিমিটেশনস। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কিন্তু তার এজ, অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে, সে কোন এরিয়ার, তার বয়স, তার হচ্ছে পেশন, এভরিথিং ইজ হিয়ার। সো একজন স্টুডেন্টের ইনকাম থাকবে না, এটাই তো স্বাভাবিক। খুব স্বাভাবিকভাবে এটাই তো হওয়ার কথা। সেই ক্ষেত্রে আপনি এটাকে রিপ্লেস করতে পারেন হয়তোবা মিনিমাম যে অন্যান্য যে রেসপন্স যে রিয়াক্ট গুলো এসছে তার ভিত্তিতে। বাট এটা এটা এখন আপনি করতে পারবেন না, এটার জন্য আপনাকে পরিপক্ক হতে হবে, ম্যাচিউর হতে হবে। সো এই বিষয়টা আপনাদেরকে জাস্ট জানানোর জন্য বললাম। বাট ইনিশিয়ালি আপনারা এজন্য ট্রাই করবেন ১০০টা মিনিমাম ডেটা, বাট আপনি ট্রাই করবেন মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, ১২০, ৩০, ৪০, ৫০। ইউনিভার্সিটি থেকে যারা নিচ্ছেন, মোস্ট প্রবাবলি সবাই ইউনিভার্সিটি থেকেই নেবেন। যদি দু একজন বাইরে থেকে নিতে চান, নিতে পারেন। বাট ইউনিভার্সিটি থেকে যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে হিউজ হিউজ স্টুডেন্ট আছে, তো আপনার কিন্তু ডেটা নিতে সময় লাগবে না। সো আপনারা তার মানে হচ্ছে কি, যে আপনি যদি ওই রেসপন্ডের কাছে যোগাযোগ করতে পারেন, তার কাছে যোগাযোগ করে এটাকে কারেকশন করবেন, অথবা এই ডেটাটাকে আপনি রিমুভ করবেন, ডিলিট করে দেবেন। এই যে এক্সেল থেকে জাস্ট ডিলিট করে দেবেন, ওই ডেটাটা বাদ হয়ে যাবে। এখন আপনার কাছে একটা র ডেটা শিট থাকবে। ডেটাগুলো আপনার হচ্ছে এবার কোশ্চেনিয়ার অনুযায়ী কোডিং করতে হবে। একটা কোশ্চেনিয়ার স্যাম্পল আপনাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি ওই কোশ্চেনিয়ারটা একটু দেখেন,
আমি আমি আপনাদের সামনে ওপেন করছি। সেই কোশ্চেনিয়ারে কিন্তু আপনারা পুরো ফরম্যাটটা পাবেন। এভাবে আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের কোশ্চেনিয়ার গুলো সেন্ড করতে হবে, সাবমিট করতে হবে। কোশ্চেনিয়ার সম্পর্কেও আমরা কথা বলবো। তো এই কোশ্চেনিয়ারটাই আপনাদের স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে হবে এবং এই কোশ্চেনিয়ার অনুযায়ী আপনাদেরকে আগে ওয়ার্ড ফাইলে করতে হবে, ফাইনালি আপনারা এটা গুগল ফর্ম ইনপুট করবেন। সো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু লেট জয়েন করেছি, তো আমি আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। আপনি হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা, ঠিক নাম্বার আছে স্যার। আপনি হোয়াটসঅ্যাপে একটু আইডিটা দিয়ে দেন। ওকে, সো আচ্ছা, আমরা কোশ্চেনিয়ারের ফরম্যাটটা দেখেছিলাম। এখানে এখানে কোশ্চেনিয়ার ফরম্যাটের মধ্যে দেখেন আপনাদের উপরে একটা ছোট্ট লেটার লেখা, আপনার রেসপন্ডেন্ট বুঝতে পারে যে কেন আপনি এই কাজটা করছেন। এই ছোট্ট লেটারটা আপনাকে দিতে হবে। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এখানে আপনার টিম নেম যদি থাকে, সেই টিম নেম থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি কি পারপাসে করছেন, আপনার টাইটেল কি, কারা কারা মিলে করছেন, সবকিছু এখানে একটা ছোট্ট লেটার আকারে আপনাকে দিতে হবে। এরপরে আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা জেনারেল কোশ্চেন। আপনি যে ডেটা নিয়ে কাজ করছেন, সেই ডেটা যে কাদের উপর থেকে নিচ্ছেন, তারা কি অ্যাকচুয়ালি আপনার টার্গেট রেসপন্স, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি বলতে চাচ্ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কফি খায় কিনা, সাপোজ আমি এটা দেখতে চাচ্ছি। তা এখন আমি যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে কফি খাওয়ার প্রবণতা যদি চেক করতে চাই, তাহলে কি আমি যদি এখন আহসানুল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে যাই, তাহলে কি হবে? হবে না। বা যে স্টুডেন্ট কফি খায় না, তার কাছে গেলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছেই গেলাম, কিন্তু কফি খায় না, পছন্দ করে না, তাহলে তো হবে না। সো আমাকে এই জিনিসটা ফিক্স করতে হবে। কিছু কোশ্চিন দিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি যার কাছ থেকে উত্তরটা নিব, সে আমার ভ্যালিড রেসপন্স কিনা, সে আসলে এই উত্তরটা দেওয়ার জন্য যোগ্য কিনা। আইফোনের ফিচার সম্পর্কে আমি জিজ্ঞেস করব, যে আইফোন ইউজার না, সে কি বলতে পারবে? বলতে পারবে না। তাকে অবশ্যই আইফোন ইউজার হতে হবে। ফোন ইউজার তো হতেই হবে, আইফোন ইউজার হতে হবে। তো এই ক্ষেত্রে এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে নির্ধারণ করার জন্য যে আপনি যার কাছ থেকে ডেটা নিচ্ছেন, সে আপনার ভ্যালিড রেসপন্স কিনা। সেকেন্ড পার্টে ধরে নিলাম সে আইফোন ইউজার, সে আইফোন সম্পর্কে বলতে পারবে, সে আমার ভ্যালিড রেসপন্স। এখন সে হচ্ছে তার তার ইনকাম লেভেল কেমন, তার জেন্ডার কি, তার এডুকেশন কি, সে কোত্থেকে এসছে, তার বয়স কত, এক্সেট্রা এক্সেট্রা, যে বেসিক ইনফরমেশন গুলো আছে, সেগুলোকে আমরা বলছি ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক। তার সম্পর্কে জানা, নো ইউর রেসপন্স। আপনার রেসপন্স সম্পর্কে আপনাকে একটা আইডিয়া নিতে হবে যে আমি আসলে কাদের উপরে করছি। এই ডেমোগ্রাফিক স্ট্যাটিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা রিপ্রেজেন্ট করে যে আপনি আসলে আপনার এটাকে বায়াস আছে কিনা। দেখেন, বায়াস থাকা যাবে না। বায়াস বলতে গেলে কেমন বোঝাচ্ছে, এখন আমি যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্পর্কে বলি, সবাই যদি মেল থেকে নেই, ফিমেলরা কি দোষ করেছে? তাহলে আমাকে যদি এমন হয় যে না, আমি শুধু মেল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে আমাকে ওটা আগেই মেনশন করে দিতে হবে যে আমি মেল প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সেখানে কিন্তু আর এই জিনিসটা আসবে না। বাট আপনি যদি কমন কোনো বিষয় নিয়ে কাজ করেন, সব আপনি মেল নিলেন, কোনো ফিমেল নিলেন না, বা শুধু ফিমেল নিলেন, কোনো মেল নেই, এটা বায়াসনেস করবে। আপনি বিবিএ এর 10 সেমিস্টারের মধ্যে থেকে নেবেন, ওকে, নো ইস্যু। কিন্তু আপনি বললেন যে পুরো সাউথ ইস্ট ইউনিভার্সিটি, শুধুমাত্র বিবিএ থেকেই নিলেন, বায়াসড হয়ে গেল। তার মানে আপনি যেখানে কাজ করবেন, সেখানকার রেসপন্স গুলো যেন সমন্বিত থাকে, বায়াস যেন না হয়, এক পক্ষর কাছ থেকে যেন আপনি না নেন। চেষ্টা করা, এই জন্য চেষ্টা করা হয় যে সকলে যেন পার্টিসিপেশনটা যেন সুন্দর হয়, সবাই যেন পার্টিসিপেট করতে পারে, সবার যেন সমান সম্ভাবনা থাকে পার্টিসিপেট করার জন্য। এরপরে আমাদের চলে আসবে মেন কোশ্চেন। মেন কোশ্চেনটা যে ভেরিয়েবল সিলেক্ট করেছেন, অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, বেসড অন ইউর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক,
3-4টা আইভি আছে, বেশ কয়েকটা আইভি আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইটস কল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রত্যেকটা থেকেই আমরা কোশ্চেন করব। কনস্ট্রাক্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কনস্ট্রাক্ট নামে দেওয়া আছে। সোশ্যাল ইনফ্লুয়েন্স, সংক্ষিপ্ত রূপ SI। আপনারাও ঠিক সেম ওয়েতে আপনাদের যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবলের শর্ট নেম তৈরি করবেন। প্রথম দুইটা অক্ষর দিয়ে দেখেন শর্ট নেম তৈরি করা যায়। এখন এই ক্ষেত্রে চেষ্টা করবেন তো আপনার আপনার পেপারের মধ্যে যদি কোথাও সেই শর্ট নেমটা মিলে যায় সেটাকে ইউনিক করার জন্য, অর্থাৎ একটা দুইটা লেটার কম বেশি করে সেটাকে ইউনিক করবে, যেন পরবর্তীতে অ্যানালাইসিসে গিয়ে কিন্তু আপনার এই এই জিনিসটা লাগবে। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা লিঙ্ক আছে। সো এই জায়গাতে আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্স নিয়েছেন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন আপনার করতেই হবে, অ্যাটলিস্ট 3টা। আপনি 4টা 5টা 6টা করতে পারেন। যত বেশি কোশ্চেন থাকবে তত বেশি উত্তরগুলো ভালো আসবে, তত সুন্দর হবে। তবে ইররিলেভেন্ট কোনো কোশ্চেন করা যাবে না, অবশ্যই রেলেভেন্ট কোশ্চেন করতে হবে। তবে অ্যাটলিস্ট 3টা আপনাকে করতে হবে, বিকজ আপনি যখন সফটওয়্যারের মধ্যে দেবেন অ্যাটলিস্ট 3টা কোশ্চেন না থাকলে অ্যানালাইসিসটা হয় না, ভালো হয় না। ও ঠিক আসলে ভালো বিহেভ করতে পারে না। সো প্রত্যেকটা ভেরিয়েবল থেকেই আপনার অ্যাটলিস্ট 3টা 4টা 5টা 6টা এরকম করে আমি কোশ্চেন করব। আমার বোথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোথ সাইড থেকে আমি কোশ্চেনগুলো করব। এই কোশ্চেনগুলোর সিলেক্ট করার জন্য একটা স্কেল থাকবে, যেখানে স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি এগ্রি পর্যন্ত 1 থেকে 5 মার্ক থাকবে। যেখানে স্ট্রংলি এগ্রির ভ্যালু হবে 1, ডিসএগ্রির স্ট্রংলি ডিসএগ্রির ভ্যালু হবে 1, ডিসএগ্রির ভ্যালু হবে 2, নিউট্রালের ভ্যালু হবে 3, এগ্রির ভ্যালু হবে 4, আর স্ট্রংলি এগ্রির ভ্যালু হবে 5। এই স্কেলটার নাম হচ্ছে লাইকার স্কেল। লাইকার স্কেল ওয়ার্ল্ড মোস্ট ফেমাস এবং বহুল প্রচলিত একটা স্কেল ফর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আপনারা এখন যে কোশ্চেনিয়ারটা দেখছেন এই কোশ্চেনিয়ারটা মূলত কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য। কোয়ালিটেটিভের কোশ্চেন আলাদা হয়। You know the qualitative and quantitative. What is the difference between qualitative and quantitative? কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক বলতে গেলে দুটো দুই জিনিস, দুটোই রিসার্চের পার্ট, বাট দুটো দুই জিনিস। সো আমরা এখন যেটা দেখছি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ সম্পর্কে আমরা আলোচনা করব, বাট এখন বর্তমানে আমরা যেহেতু স্যার এটা স্যার বুঝবো কিভাবে স্যার কোয়ালিটিভ না কোয়ান্টিটিভ? হ্যাঁ আমি আসছি ওই আপনাদেরকে কোশ্চেন গুলো দেখালে আপনি বুঝতে পারবেন জি যে স্যার। আসলে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এর মধ্যে পার্থক্যটা কোথায়, মেইন পার্থক্যটা আমরা এখন দেখব। সো এই যে কোয়ান্টিটেটিভ আপনি করছেন, এই কোয়ান্টিফাই করার জন্য এই লাইকার স্কেলটা ওয়ার্ল্ড মোস্ট পপুলার, সবচেয়ে বহুল প্রচলিত একটা স্কেল। আরো অনেক স্কেল আছে, আমরা সেই স্কেলগুলোও দেখবো ধীরে ধীরে, বাট এই স্কেলটা নিয়ে আমরা মূলত কাজ করব। সো এখন আমরা মেন পার্টটাতে একটু চলে আসি। কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ারের ক্ষেত্রে এই জায়গাতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে লাইকার স্কেলের ফরম্যাট। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি কোশ্চেন বলছি, অ্যাকচুয়ালি কি এখানে কোনো কোশ্চেন লেখা আছে? অ্যাকচুয়ালি কিন্তু কোনো নো কোশ্চেন স্যার। লেখা নাই। এটা একটা স্টেটমেন্ট, লাইক আ স্টেটমেন্ট, একটা মন্তব্য, একটা মন্তব্য। এখানে বলা হচ্ছে কি, বিকজ আই মোটিভেট ফ্রম আদার পিপল ফর ইউজিং এনএফসি মোবাইল পেমেন্ট। এখন এই যে আমি অন্য মানুষের কাছ থেকে এনএফসির পেমেন্ট করার জন্য মোটিভেটেড হচ্ছে, এটা আমার মন্তব্য। এই মন্তব্যর সাথে আমি একমত অথবা একমত নই, এই রেটিংটা আমার করতে হবে। অর্থাৎ আমার কোশ্চেনিয়ার গুলো এমন ভাবে হবে পড়লে যেন মনে হয় যে এটা একটা মন্তব্য, আমি মন্তব্যের সাথে একমত নাকি একমত না, কোন রেটিং দিব সেই রেটিংটা আমার দিতে হবে। আমি যদি এই মন্তব্যের সাথে স্পিকার অন আছে কারো, একটু অফ করেন। ওকে।
সো এই মন্তব্যের সাথে আমি যদি একমত পোষণ করি, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রংলি এগ্রি। যদি এমন হয় যে কিছুটা কিছুটা আমি হচ্ছে মত পোষণ করছি, সেক্ষেত্রে এগ্রি। আসলে মত পোষণ করতেও পারি, নাও পারি, 50-50, নিউট্রাল। আমি আসলে মত পোষণ করি না, মানে এটা আমার কাছে মনে হয় না। ডিসএগ্রি। আমি কোনোভাবেই কোনো অবস্থাতেই এটার সাথে একমত না। মানে এটার কোনো সুযোগই নাই, অ্যাজ মাই পারসেপশন, এটার কোনো সুযোগই নাই। এই অবস্থানে থাকলে সেটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি। তা এখন এই জিনিসগুলো তো আপনার রেসপন্ডের কাজ। আপনি কেন করছেন? বিকজ অফ আপনার রেসপন্স কিন্তু এভাবে ক্লাস করে নাই, আপনি করছেন। আপনার রেসপন্সকে আপনাকে শেখাতে হবে। এই জন্যই শুধুমাত্র ডেটা কালেকশনের জন্য গুগল ফর্ম তৈরি করে লিঙ্কটা ছেড়ে দিলাম, আমার ডেটা চলে আসলো, বিষয়টা কিন্তু এতটা সহজ না। বিষয়টা যেমন কঠিন না, আবার এতটা সহজও না। আপনাকে ফলো আপ করতে হবে, তার সাথে কথা বলতে হবে, প্রয়োজনে ইউনিভার্সিটিতে এসে আপনার ফোন থেকে তাকে বলতে হবে, বাংলা করতে হবে, সে যেন বাংলা করে পড়ে বুঝতে পারে। শুধু ইংলিশ করে দিলে হবে না, আপনি বাংলা করে সে বাংলার মিনিংটা প্রয়োজনে তাকে বলে দেবেন, যে দেখো তুমি কি এটা মনে করো, তুমি কি ওইটা মনে করো, তুমি কি মনে করছো যে অন্য কেউ যদি বলে যে একটা নতুন একটা ফিচার, এই ফিচারটা ইউজ করলে ফোনের অনেক ভালো পারফর্ম পাওয়া যায়, এই সফটওয়্যারটা ইউজ করলে ভালো পারফর্ম পাওয়া যায়, তো তুমি কি এর সাথে একমত? আপনাকে এইভাবে তাকে বোঝাতে হবে। আপনি 2টা দিন আহ, আপনার এইভাবে যদি ফিল্ড ওয়ার্ক করেন, তাহলে দেখবেন আপনার ডেটা উঠে আসবে, ভালো ডেটা উঠে আসবে, যেটা নিয়ে ভালো একটা অ্যানালাইসিস তৈরি হবে, সংগঠিত হবে। এই যে আপনি একটা স্টেটমেন্ট বলছেন, সেই স্টেটমেন্টের এগেনস্টে 1 থেকে 5 পর্যন্ত লাইকার স্কেল ফরম্যাটে রেটিং দিতে বলছেন, এ ধরনের কোশ্চেনিয়ারকে বলা হয় কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভটা কি তাহলে? কোয়ালিটেটিভটা হচ্ছে যেটা ওপেন এন্ডেড কোশ্চেন। যেমন ধরেন, আমি তো বললাম যে আমি অন্য মানুষদের কাছ থেকে এনএফসি মোবাইল পেমেন্ট সম্পর্কে শুনলে মোটিভেটেড হই, এটা আমি ফিক্স করে দিলাম। কিন্তু এই প্রশ্নটা যদি আমি ওপেন এন্ডেড করি, আপনি কাদের কাছ থেকে শুনলে এনএফসি মোবাইল পেমেন্টের সম্পর্কে মোটিভেটেড হবেন এবং কেন? এবার দেখেন, এবার কি আপনি ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবেন? কাদের কাছ থেকে? এখন আপনাকে ডিটেলস বলতে হবে, আমি অমুকের কাছ থেকে শুনলে মোটিভেটেড হব, এই কারণে মোটিভেটেড হব। আপনি কি মনে করেন যে অন্য কারো কাছ থেকে শুনলে মোটিভেটেড হওয়ার সুযোগ আছে? থাকলে কেন? এবার আপনি এক কথায় উত্তর দিতে পারবেন? পারবেন না। অর্থাৎ এক কথায় উত্তর দেওয়া যায় না, বা আপনাকে লিখতে হবে ইয়েস নো, বা রেটিং করা যাবে না। এই ধরনের ডিটেলস কোশ্চিন থাকলে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। তিনি তার মতো করে লিখবে, আপনার রেসপন্স তার মতো করে তার উত্তরটা দেবে। ফর এক্সাম্পল, আমি বললাম, আজকে আপনারা কি সকলেই লাঞ্চ করেছেন? আপনি কি লাঞ্চ করেছেন? এর উত্তর কি হবে? ইয়েস বা নো, অর্থাৎ ক্লোজ এন্ডেড। আমি জানতে চাচ্ছি যে লাঞ্চ করেছেন কিনা, হ্যাঁ অথবা না। এই কোশ্চিনটা যদি আমার কোয়ালিটেটিভ হয়, আপনি কি কি খেয়েছেন দুপুরে, কেন খেয়েছেন, আপনার স্বাস্থ্যের বিবেচনায় সেটা কতটুকু যৌক্তিক, ব্যাখ্যা করুন। এটা কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তখন হয়ে যাবে এটা কোয়ালিটেটিভ, তখন আপনি আপনার মতো করে লিখবেন, আমি এটা খেয়েছি, এই করেছি, এটা আমার জন্য ভালো, বিকজ অফ আমি এটা খেতে পারি না, এটা খেতে পারি, এটা খেয়েছি কারণ এটার অ্যাভেলেবিলিটি ছিল। অনেক 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 কিছু আসবে। সেখান থেকে দেখে আমরা আবার ডেটাগুলোকে থিমেটিক করব, ক্লিন করব, অ্যানালাইসিস করব। এটা চলে গেল কোয়ালিটেটিভ। আর এখন আমরা যেটা দেখব সেটার হচ্ছে হ্যাঁ অথবা না, মানে আই মিন এই রেটিং গুলো আসবে। এই রেটিং গুলো অনুযায়ী আমরা ধরুন হচ্ছে এরকম এরকম, আমি সাপোজ এরকম রেটিং আসবে, এই রেটিং অনুযায়ী আমরা নেব, সেইটা আবার এসপিএসএস এ দিয়ে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস এর মাধ্যমে অ্যানালাইসিস করব। দুটোর বেসিক পার্থক্য এটাই। এখন
আমরা কোয়ান্টিটেটিভই শিখবো মূলত এখন আজকের ক্লাসে। সো এই যে কোশ্চিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, কোশ্চিন গুলো ঠিক এই রকম ভাবে হবে। মানে আই মিন বিকজ দিয়েই শুরু করতে হবে বিষয়টা এরকম না, আই দিয়ে শুরু করতে হবে এরকম নয়। বাট দ্য থিং ইজ আপনার কোশ্চিন গুলোতে ডাব্লিউএইচ কোশ্চিন থাকবে না। আপনারা নিশ্চয়ই ডাব্লিউএইচ কোশ্চিন সম্পর্কে জানেন, হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই। Yes. এই ধরনের ডাব্লিউএইচ কোশ্চিন ইউজ করা যাবে না। ডাব্লিউএইচ কোশ্চিন থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে একটা মন্তব্যের মতো করে তৈরি করতে হবে। আপনি কি অন্যদের কাছ থেকে শুনলে এনএফসি মোবাইল পেমেন্ট সম্পর্কে মোটিভেটেড হন? এভাবে বলা যাবে না। আপনি যখনই আপনি কি মানে আপনি কি বললেই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। প্রশ্নবোধক চিহ্ন অনুযায়ী করা যাবে না। এটাকে করতে হবে একটা স্টেটমেন্ট অনুযায়ী। স্টেটমেন্ট অনুযায়ী যখন আমরা করব, তখন আমাদের এরকম ভাবে মন্তব্যটা আসবে। আর এই মন্তব্যের উপরে ভিত্তি করেই আপনার হচ্ছে রেটিং গুলো আপনার রেসপন্স সেট করবে। সো ঠিক এখানে আমরা ওয়ার্ড ফাইলে এরকম ভাবে আমাদের কোশ্চেন গুলো তৈরি করব। কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে লিটারেচার রিভিউ আপনাকে অনেক 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 বেশি হেল্প করবে। বিভিন্ন পেপারে আপনি দেখবেন যে সেখানে কিন্তু একদম নিচে যে রিসার্চ পেপারটা আপনি পড়ছেন সেই রিসার্চ পেপারের একদম নিচে অ্যাপেন্ডিক্স নামে তার হচ্ছে প্রশ্নগুলো দেওয়া থাকে। অ্যাপেন্ডিক্স নামে না পেলেও আপনি বিভিন্ন অ্যানালাইসিসের মধ্যে দেখবেন প্রশ্নগুলো দেওয়া থাকে। সেগুলোর পাশে অনেক অনেক ভ্যালু থাকে, অনেক অনেক কিছু লেখা থাকে, বাট প্রশ্নগুলো কিন্তু সেখানে থাকে। অনেক পেপারে থাকে না। তো যেখানে আপনি পাবেন এবং আপনার পেপারের সাথে সম্পর্কিত যে রিসার্চ পেপারটা সেটাকে আপনারা প্রথমে গ্র্যাব করবেন। সেই অনুযায়ী এই মডেলে আপনারা একটা ড্রাফট কপি তৈরি করবেন এই ওয়ার্ড ফাইলে। প্রত্যেকটা টিম আপনারা এই কাজটা নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই জমা দেবেন। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার কোশ্চেনিয়ারটা আমরা মূল্যায়ন করব, সেই মূল্যায়নের ভিত্তিতে কারেকশন হবে এবং আপনি ইন ডিটেল আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আসলে এই জায়গাতে কেন এটা নেওয়া হয়নি এবং কেন এটা দিতে হচ্ছে, এবং কোশ্চেনটা ওইখানেই একদম ক্লিন হয়ে যাবে। আফটার দ্যাট ওইটা আপনি গুগল ফর্মে নিয়ে ডেটা কালেকশন করবেন। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ইনকাম লেভেলটা এইটাই থাকবে। ইনকাম লেভেলে কোনো চেঞ্জ আসবে না। কারণ ইনকাম লেভেলটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের এর লাস্ট আপডেটে এটাই আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের ফরম্যাট অনুযায়ী হাউস হোল্ড ইনকাম বাংলাদেশের এটাই সেট করা আছে এখন পর্যন্ত, টিল নাও। সো আমরা এটাই ফলো করব, এখানে কোনো চেঞ্জ আসবে না। ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে প্রফেশনের ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে। যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে তো আর অন্য কোনো প্রফেশন আমাদের নেওয়ার প্রয়োজন হবে না। সেখানে আমরা প্রয়োজনে ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারি। সেখানে প্রফেশন হবে না, সেখানে আমাদের এডুকেশনের মধ্যেই আমাদের সেই অপশনগুলো নিয়ে আসতে পারবো আমরা। জেন্ডার অ্যাজ লাইক মেল ফিমেল অ্যান্ড আদার থাকবে। বয়সের ক্ষেত্রে দেখেন 18 বছরের নিচে তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। সো 18 বছরের উপরেই সবাই থাকবে। সো 18 থেকে স্টার্ট করতে পারবেন। কিন্তু একজন একজন ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের ক্ষেত্রে আমার 45 বছর পর্যন্ত তো যাওয়ার প্রয়োজন নেই। আমি সেখানে রেঞ্জটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। 18 থেকে 19, 20 থেকে 21, রেঞ্জটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। তো এই অনুযায়ী আপনারা এটা কোশ্চেনিয়ারটা আপনার নেক্সট ক্লাসে দিলে আমরা সেটাকে ধরে ধরে মূল্যায়ন করে কারেকশন করব। তো এই কোশ্চেনিয়ার সম্পর্কে আমরা যখন কোশ্চেনিয়ার দিয়ে ডেটা কালেকশন করে নিয়ে আসবো তখনই কিন্তু আমরা এরকম একটা গুগল ফর্মের রেজাল্ট পাবো। গুগল ফর্ম শো করছি, দেখেন যে গুগল ফর্মে কিভাবে আসবে। এই যে এই জায়গাতে আছে আমাদের গুগল ফর্ম। আপনার গুগল ফর্মে ফ্রি অফ অ্যাক্সেস একটা গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে, এখানে কোনো পারচেজের কোনো ইস্যু নেই। তো গুগল ফর্মে আপনারা হচ্ছে এই ডেটা কালেকশনটা করবেন। সো ইন দ্যাট কেস একটা ফর্ম আমি আপনাকে দেখাচ্ছি গুগলে ডেটা কালেকশন করা আছে। যেমন ধরেন এই যে এই ডেটাটা দেখতে 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 পাচ্ছেন। তো এখানে আপনারা যখন ডেটা কালেকশন করবেন তখন হচ্ছে এই জায়গাতে আগে প্রশ্নপত্রটা ইনপুট করতে হবে। প্রশ্নপত্র ইনপুট করার পরে সেন্ড আইটেমে গিয়ে এই যে এখান থেকে লিঙ্ক তৈরি করা যায়।
এখান থেকে লিঙ্ক তৈরি করে এটা আপনার মানে যাদের কাছ থেকে ডেটা কালেকশন করবেন তাদেরকে সেন্ড করলে ওনারা ডেটা ইনপুট করতে পারবে খুব ইজিলি। এখন যখন আমরা হচ্ছে ডেটা পেয়ে গেছি, এরপরে ডেটাটা ডাউনলোড করব, সেক্ষেত্রে এই যে রেসপন্সেস এই অপশনে আসবে, কতজন দিয়েছে সেটা আমাকে শো করবে। সেই অনুযায়ী আমি এখান থেকে ভিউ ইন শিট এই অপশনটাতে যাব। প্রথমে এটা গুগল স্প্রেডশিটে ওপেন হবে, ওখান থেকে আমরা মাইক্রোসফটে ডাউনলোড করে নেব। মাইক্রোসফটে ডাউনলোড করব এই কারণে গুগল স্প্রেডশিট কিন্তু এসপিএসএস ইনপুট করা যাবে না, আমাকে অবশ্যই কিন্তু এক্সেল এটা ডাউনলোড করে নিতে হবে। মেক শিওর যে আপনারা কারেকশন অবশ্যই গুগল স্প্রেডশিটেও করতে পারেন, বাট এসপিএসএস ইনপুট করার সময় এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলটা লাগবে। তো আমি মাইক্রোসফট এক্সেল কপিটা এখান থেকে ডাউনলোড করে করে নিলাম। এইটা দেখেন একদম যখন থাকবে তখন এরকম এরকম ভাবে আসবে। এটা হচ্ছে একেবারে ডেটা। এখন আপনারা যেটা দেখবেন, এই যে এটা হচ্ছে একেবারে ডেটা, স্ট্রংলি এগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, হ্যাঁ, ব্ল্যাঙ্কও আছে। এখান থেকে দেখে আমরা ব্ল্যাঙ্ক গুলোকে যথারীতি আগের ফরম্যাট অনুযায়ী ক্লিন করব। ক্লিন করে যেগুলো আমার ভ্যালিডেট করবে সেই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব। এই জায়গাতে টাইমটা আমার দরকার নেই। এবং এই যে যারা নো দিয়েছে, এক্সক্লুশন ক্রাইটেরিয়ার যে কোশ্চিনটা, অর্থাৎ উনি আমার ভ্যালিড রেসপন্ড কিনা এইটা চেক করার জন্য যে কোশ্চিনটা করেছিলাম, সেই কোশ্চিনে যারা নো দিয়েছে তাদেরকে আমরা রিমুভ করে দেবো, বাস। তারা আমার টার্গেট রেসপন্ড না। ঠিক এই প্রসেসে আমি দেখেন ডিলিট করে দিচ্ছি, আপনি সেম ওয়েতে ডিলিট করে দেবেন। ওই রেসপন্ড গুলো আমাদের প্রয়োজন নেই। আফটার দ্যাট আফটার দ্যাট আমি ক্লিন ডেটা যেটা পেয়ে যাচ্ছি, টাইম এবং এই কোশ্চিনটা আমাদের আর লাগবে না। এই কোশ্চিনটা আমাদের শুধুমাত্র এই ডিলিট করার জন্যই লাগবে, ভ্যালিড রেসপন্ড কিনা সেটাকে জাস্টিফিকেশন করার জন্যই লাগবে। পরের আর কোনো অ্যানালাইসিসে এই কোশ্চেনের কোনো কাজ নেই। তো আমি যদি এই দুটো অপশনগুলোকে ডিলিট করে দেই, ফাইনালি এই যে জায়গাগুলোতে আমাদের এখন কোডিং করতে হবে। তো কোডিং করার জন্য আমি কোথায় যাব? কোডিং করার জন্য আমি কোশ্চেনে যাব। তখন আমার এই ওয়ার্ড ফাইলটা আমার লাগবে। তখন এই ওয়ার্ড ফাইলে আমি দেখব যে আমার কিভাবে কোডিংটা করা আছে। মেলের জন্য কত দেওয়া আছে, ফিমেলের জন্য কত দেওয়া আছে, এটা কিন্তু আমি যখন কোশ্চেন করব তখনই সিলেক্ট করে দেব বেসড অন দা আমার আমার লাইন। আমি যখন প্রথমেই এই কোশ্চেন করব তখনই কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ, রেঞ্জ ওয়াইজ এই কোডটা সিলেক্ট করব। দেখেন এখানেও কিন্তু কোড সিলেক্ট করা আছে 1 থেকে 5। আবার এই জায়গাতে আমি সেম কাজটাই করব। এই কোড ওয়াইজ আমি এখানে এই কোডগুলো ইনপুট করব। কোডগুলো ইনপুট করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এ এই অপশনটা দিয়ে এই যে রিপ্লেসের এই অপশনটা আনতে পারবেন। এখান থেকে আপনি করতে পারবেন, অথবা আমরা যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে এসে যে রিপ্লেস এই অপশনে আসলে আপনাকে এখানে অপশন দিতে বলবে এবং তার জন্য কত কোড সিলেক্ট করছেন সেটা দিতে বলবে। যেমন আমি যদি দেই মেল, আচ্ছা ফিমেলটা আগে দেই, ফাইন্ড হোয়াট ফিমেল, ফিমেলের জন্য কত নিয়েছিলাম কোড? 2 নেওয়া আছে। সো এখানে আমি 2 ইনপুট করলাম, রিপ্লেস অল, সবগুলো ফিমেল আমার 2 তে কনভার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে বিলো বিলো 20,000 এই ইনকামটার জন্য কত সিলেক্ট করা আছে আমার, আমি দেখে আসি। সেখানে 1 সিলেক্ট করা আছে, দেখতেই পাচ্ছেন 1 সিলেক্ট করা আছে। সো আমি এই জায়গাতে কত দিব? 1 দেব, রিপ্লেস, 130টা রিপ্লেস হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমি আমার প্রত্যেকটা কোডিং করে ফেলবো, কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। সবগুলো কোডিং করে ফেললে তখন আমাদের এটা কিরকম ভাবে আসবে, আমাদের কাছে আসবে এই যে ক্লিন ডেটা, এরকম একটা, এই যে এরকম ভাবে আমি ক্লিন করে ফেলবো, প্রত্যেকটার ক্ষেত্রে ক্লিন করে ফেলবো। এই ডেটাটা ক্লিন করা হলে দেন আমরা এসপিএসএস এ এই ডেটাটাকে ইনপুট করব। তো আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি,
আফটার দ্য ব্রেক আমরা এসপিএসএস ইনপুট কিভাবে করা হয় সেই বিষয়টা দেখব। সো বিফোর ব্রেক আমরা আসলে শুরু থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমরা ডেটা ক্লিন করা এবং কোড করা সম্পর্কে জানলাম। সো আপনারা একটু শর্ট ব্রেক নিয়ে আসেন, 5 থেকে 6 মিনিটের মতো একটা ব্রেক নিয়ে আসেন। আমরা ঠিক 4টা 10-এ মিলিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লাস রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে আমার এন্ড থেকে, আজকে রেকর্ড হচ্ছে। আপনারা আফটার দ্য ক্লাস রাতের মধ্যে পেয়ে যাবেন। আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমি। থ্যাংক ইউ স্যার। Thank you. বন্ধ করছে? হ্যাঁ, বন্ধ করছি। কোশ্চেন গুলো আপনাদের বুঝলাম না স্যার। কোশ্চেন গুলো তো ওই যে যেগুলো স্কলারশিপের স্টুডেন্ট জন্য স্যার, ওই যে আমরা ওয়েবার এবং হ্যাঁ যেগুলো স্যার এক অধ্যায় যে কাজ করেছিলাম এক অধ্যায় করছিলাম যে দুটো কোশ্চেন আনসার পাইতে পারি না। এটা হচ্ছে এটা বন্ধ করছে? বন্ধ মিউট করা ছিল নাকি বলা? এখন তাহলে যা কাজ করতে পারবেন তাহলে ভ্যাট ট্যাক্স দুটোর উপর ঠিক আছে আপনি চালান তাহলে আমাদের স্টুডেন্টরা স্পেস সেখানে হচ্ছে অনেক ওয়েলকাম ব্যাক। সো আমরা ব্রেকের আগে যেখানে ছিলাম সেখান থেকে স্টার্ট করছি। আমরা কোশ্চেনিয়ার সম্পর্কে দেখছিলাম। এখন কোশ্চেনিয়ারটা আপনারা অবশ্যই প্রথম, সত্যিকার অর্থে প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হবে আপনাদের সিনিয়র তৈরির ক্ষেত্রে। আপনারা বিভিন্ন পেপার বা গুগলের সহযোগিতা নিয়ে তৈরি করুন। আমরা ফাইনালি এটাকে পলিশ করব নেক্সট ক্লাসে। এখন এই ডেটা যেটা আপনারা পাবেন আফটার আফটার দ্য ডেটা কালেকশন, আপনারা যে ডেটাগুলো পাবেন সেই ডেটাগুলো আমরা আসেন একটু এসপিএসএস এর মধ্যে ইনপুট করি। ক্লিন করা তো শিখলাম, এখন ডেটাটা কিভাবে আমি ইনপুট করব। এই যে ক্লিন ডেটা নামে একটা ফাইল আমি করেছি অলরেডি। আপনারা এই জায়গাতে যেটা করবেন, এই যে Q8 Q9 এভাবে দেওয়া আছে, তো আপনারা এই ফরম্যাটটা একটু চেঞ্জ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা হচ্ছে লিখবেন, তখন ধরেন 1 নম্বর কোশ্চেনে আমাদের কি আছে, ওয়ার্ড ফাইলে আসতে হবে। 1 নম্বর কোশ্চেনে আমার ছিল জেন্ডার, তাহলে এটা হচ্ছে আপনারা রাখবেন জেন্ডার, জেন। তারপরে ইনকাম, জি বলুন। আচ্ছা, আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন, আমি র ডেটাতে কাজ করছিলাম। র ডেটার পরে ডেটাগুলোকে ক্লিন করলাম। ক্লিন করার পরে প্রত্যেকটা ডেটা একটা কোডিং এর আন্ডারে চলে আসছে। অবশ্যই কোনো না কোনো কোডিং এর আন্ডারে আসবেই। আফটার দ্য ক্লিনিং ডেটা এবং কোডিং করার পরে আপনারা যে টাইটেল অফ ডেটা, অর্থাৎ এই ডেটাটা কিসের ডেটা, এই ডেটাটা কার ডেটা। তো এইটা যখন আপনি র ডেটাতে থাকবেন তখন আপনাকে এরকম দেখাবে। হুম, আর কোথায় গেল, একটা সেকেন্ড। যখন আপনি দেখবেন এই যে এরকম দেখাবে, এইরকম দেখাবে যখন আপনি গুগল ফর্ম থেকে ডাউনলোড করবেন। আপনারা তো হচ্ছে ডেটা ক্লিন করার পরে এই প্রথম দুটো ডিলিট করে দিলেন, জেন্ডার
তারপরে কোশ্চেন ওয়াইজ এইটার শর্ট ফর্ম গুলো এখানে ইনপুট করতে থাকবেন। শর্ট ফর্ম গুলো এখানে ইনপুট করতে থাকবেন। যেমন প্রথম কোশ্চেন ছিল জেন্ডার, তারপরে কোশ্চেন ছিল ফ্রিকোয়েন্সি, সো ফ্রিকোয়েন্সি আমি রাখলাম। তারপরে কোশ্চেন ছিল আপনার হচ্ছে রেসিডেন্ট বা লোকেশন, তা আমি সংক্ষিপ্ত রূপটা রাখলাম এডুকেশন। তারপরে হচ্ছে ইনকাম ছিল, এখানে আমি টাইটেলে ইনকাম রাখবো। অর্থাৎ এই যে ওপরের টাইটেল গুলো, সেই টাইটেল গুলো আমরা সংক্ষিপ্ত আকারে এইভাবে লিখবো। আচ্ছা, এটা তো গেল ডেমোগ্রাফিক। এখন যখন মেইন ডেটার মধ্যে আসবো তখন দেখেন ওই কোশ্চিনটা এখানে দেখাবে। দেখছেন বাংলা করা আছে, এই কোশ্চিনটা বাংলা করা আছে, এই যে বাংলা করা আছে। কিন্তু এই জায়গাতে আমরা কিন্তু এই পুরো কোশ্চিনটা রাখলে ঠিক মতো বোঝা যাবে না। একটু আগে আমরা কথা বলছিলাম যে আপনারা শর্ট ফরম্যাট তৈরি করবেন। এই যে শর্ট ফরম্যাটটা কেন তৈরি করবেন এই ক্ষেত্রে আমাদের লাগবে। এই যে এসআই তৈরি করেছিলাম শর্ট ফরম্যাট। তাহলে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সের প্রথম কোশ্চিনটার নাম আমরা কি বলতে পারি? প্রথম কোশ্চিনটার নাম ASI_1। দ্বিতীয় কোশ্চিনটার নাম বলতে পারি ASI_2। তৃতীয় কোশ্চিনটার শর্ট ফর্ম আমরা কি বলতে পারি ASI_3। এই জন্য আমাদের শর্ট ফরম্যাটটা লাগবে। আর এই শর্ট ফরম্যাটটা আমরা যখন ডেটা কোডিং করব, ডেটা কোডিং করার সময় এই ফরম্যাটটা আমরা এখানে ইনপুট করব। তাহলে দেখেন এডুকেশন, আচ্ছা এই তিনটাই রাখি আপাতত। আচ্ছা, এখান থেকে আমাদের মেন কোশ্চেন ধরেন শুরু হয়েছে। তাহলে ASI_1, ASI_2, ASI_3। বুঝতে পেরেছেন কোথায় আপনার লাগবে এই জিনিসটা? এরপরে যেমন দেখা যাচ্ছে যে হেডোনিক মোটিভেশন, এটার নাম আমরা দিয়েছি H1। তো এই জায়গাতে সেকেন্ড কোশ্চেনটা ধরেন এখান থেকে শুরু হয়েছে। আপনাদের অবশ্যই যে এরকম কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটা দেখে আপনাকে মেলাতে হবে যে এই কোশ্চেনটা আমার এই হেডোনিক মোটিভেশনের প্রশ্ন কিনা। সো এটা যদি হেডোনিক মোটিভেশনের 1 নম্বর কোশ্চেন হয়, তাহলে HM_1, HM_2, HM_3। এইভাবে আমার ইনপুট গুলো দিতে হবে। অর্থাৎ বড় কোশ্চেনটাকে কেটে কেটে মানে ওই নামগুলো বাদ দিয়ে এখানে আমি এই ছোট ফরম্যাটটা, শর্ট ফরম্যাটটা ইনপুট করব। ঠিক আছে? সো এইটা হবে আমার এসপিএসএস এর ডেটা নেওয়ার আগে আমাকে এই ফাইলটা রেডি করতে হবে। আমি সাপোজ এই ফাইলটা রেডি করে ফেলেছি। এখন এই ফাইলটা আমি এক্সেলে ইনপুট করব। এক্সেলে দুই ভাবে ইনপুট করা যায়। একটা হচ্ছে প্যাথ ধরে করতে গেলে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে ইনপুট, ইনপুট ডেটা, কোন ধরনের ডেটা নেব, আমরা নেব এক্সেল ফাইল থেকে। সো এক্সেল সিলেক্ট করলে আপনাকে এরকম একটা ড্রাইভের অপশন দেখাবে। সো ড্রাইভের মধ্যে আপনি কোথায় রেখেছেন সেই জায়গাতে আপনাকে এখন চলে যেতে হবে। আচ্ছা, আমার এটাই সিলেক্ট করা আছে। সো আমি ক্লিন ডেটাটা নিব। ক্লিন ডেটাটা ওপেন করলে এই যে চলে আসছে, এই যে চলে এসেছে। হ্যাঁ, এই আমার ডেটাটা এখানে ইনপুট হয়ে গেল। এটা একটা মাধ্যম। আর এটা ছাড়া আমরা আরেকভাবে নিতে পারবো, সেটা হচ্ছে, সেটাও দেখা দিচ্ছি শর্টকাট একটা ফরম্যাট। এটার জন্য সফটওয়্যার একবার যদি ইনপুট হয়ে যেত, এটা ক্লোজ করে আবার অন করতে হবে। আরেকটা ফরম্যাট আছে, ওটা দেখা দিচ্ছে। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে ইনপুট না করে যদি ডিরেক্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলেও কিন্তু ফাইলটা ইনপুট হয়ে যাবে। ফাইল চলে এসছে, এই যে।
সো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই জায়গাতে আপনাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এখানে আপনাদের আহ, আমরা যে লেভেল একটা ঘর দেখতে পাচ্ছেন, এই লেভেলটা দিতে হবে। লেভেলটা ইনিশিয়ালি আমরা এখানে যেটা যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো এখানে ইনপুট করে দেব। ঠিক আছে, তার মানে নেমে যেটা থাকবে সেটাই আমরা এখানে ইনপুট করে দেব। এরপরে আমাদেরকে চলে আসতে হবে ভ্যালু, মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু। এই ভ্যালুকে আমাকে এখন শেখাতে হবে। কাইন্ড অফ হচ্ছে ও ওকে আমাকে জানাতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যে ডেটার মধ্যে এই ডেটাগুলো দিয়েছি এই ডেটাগুলোর মানে কি, ওকে এখন আমাকে বলে দিতে হবে। তো ভ্যালুতে এসে আমি হচ্ছে এই ধরনের একটা অপশন পাবো। এই যে এই কর্নারে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে বা একটা মেনু আছে। সেখানে এসে ভ্যালু জেন্ডারের ক্ষেত্রে কি ছিল, আমাকে আবারও ওয়ার্ড ফাইল কোশ্চেনে আসতে হবে। তাহলে দেখেন ওয়ার্ড ফাইল কোশ্চেন থাকাটা কতটা জরুরি। ওয়ার্ড ফাইল কোশ্চেনে না থাকলে আমি কিন্তু এই কাজগুলো সহজে করতে পারবো না। সো আমার মেল ছিল প্রথম অপশনে, মানে 1 নম্বরের জন্য ছিল মেল। ভ্যালু 1, লেভেল হচ্ছে মেল। ভ্যালু 2, ফিমেল অ্যাড করে দিলাম। এরপরে আমার হচ্ছে কি আদার্স। আদার্স 99 কেন? আদার্স 99 এই কারণে, যেহেতু 3 নম্বরে মানে আদার্স দেখেন খেয়াল করে, আদার্স কিন্তু অন্যান্য ইস্যুর মতো থাকতে পারে। আমি যদি এখানে 3 দিতাম, তাহলে যে জিনিসটা হতো, পরের অপশনে এসে 3-এর মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ একই পেপারের মধ্যে তখন কিন্তু এই আদার্স অপশন গুলো যেহেতু অনেক জায়গাতে আসতে পারে, সো এটাকে একটা ইউনিক ভ্যালু দেওয়ার জন্য, এটাকে একটা ইউনিকনেস রাখার জন্য আমরা আদার্স এর ভ্যালুটা যেন সব জায়গাতে সেম থাকে। এই কারণে এমন একটা নাম্বার নিয়েছি যে নাম্বারটা কারোর সাথে মিলবে না। এটা এটা আপনি চাইলে 11, 33, 44, 88, হ্যাঁ, এরকম অনেক কিছু নিতে পারেন। 99ও নেওয়া যেতে পারে। সো আমরা 99 দিয়েই করেছি। সো এই যে 99টা এখানে অ্যাড করে দিন। আচ্ছা, এখন দেখেন এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার ইনপুট করাটা। ঠিক একইভাবে আমি যদি ইনকামেরটা ইনপুট করতে চাই, তাহলে ইনকাম কোথায় আছে, যে আমাকে সিরিয়াল ওয়াইজটা মেনটেন করতে হবে। সিরিয়ালটা যেন ঠিক থাকে, কারণ একটা সিরিয়াল যদি মিস করে এটা মেলানোটা অনেক টাফ হয়ে যাবে। অ্যাজ এ বিগিনার তার জন্য এটা খুব টাফ হয়ে যাবে। সো প্রথম থেকেই আপনারা যখন যে কাজটা করবেন সিরিয়াল ওয়াইজ করবেন, সিরিয়াল ব্রেক করা যাবে না। অর্থাৎ যে ভেরিয়েবলটাকে আপনি 1 নম্বরে নিয়েছেন সেটা সব জায়গাতে 1 নম্বরে রাখবেন, যেটাকে আপনি 2 নম্বরে নিয়েছেন সেটা সব জায়গায় 2 নম্বরে রাখবেন, যেটাকে 3 নম্বরে নিয়েছেন 3 নম্বরে রাখবেন। এই ব্রেকটা উল্টাপাল্টা হয়ে গেলে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং হবে। ভুল হয়ে যাবে না, বা এটা 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 যে আর কি মানে আহ, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বিষয়টা তা না, বাট পরবর্তীতে আপনার জন্য মেলানোটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। সো প্লিজ আপনারা এই সিকোয়েন্সটা সকলেই একটু মেনটেন করবেন। সিকোয়েন্স মেনটেন না করলে আপনারই সমস্যা। সো ইনকামের ক্ষেত্রেও খেয়াল করে দেখুন, আমি আমি ইনকামের ক্ষেত্রে এই সেম কাজটাই করব। বিলো 20,000 টাকা, এটা এটা আমার কত ছিল, 1। এরপরে আমার ছিল 20,001 টাকা টু 40,000, এটা ছিল 2। ঠিক সেম ভাবে আমি প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেব। জাস্ট আমার মেইন কোশ্চেনিয়ার থেকে নিয়ে আসবো এবং আমি এখানে বসাবো। প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ করলে আমার সময়ও কম লাগবে, কারণ প্রত্যেকটা জিনিস আমার সিরিয়াল আছে। সো আমি জাস্ট এখানে বসিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। এই যে আমার মোটামুটি এটা হয়ে গেল। তাহলে একইভাবে আমরা এজটাও করতে পারবো। এজের ঘরে গিয়ে আমরা সেম ভাবে এজটাকেও অ্যাড করে দিতে পারবো। প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা করতে হবে। তবে একটা জায়গাতে গিয়ে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আমরা মেন ভেরিয়েবলের কোশ্চেন গুলো করব। মেন ভেরিয়েবল একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম কোডিং, একই কোডিং। অর্থাৎ 1-এর জন্য স্ট্রংলি ডিসএগ্রি, 2-এর জন্য ডিসএগ্রি, 3-এর জন্য নিউট্রাল, 4-এর জন্য এগ্রি, আর 5-এর জন্য স্ট্রংলি এগ্রি। তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের আমার হচ্ছে কোডিংটাও সেম হবে, রাইট? সো আমি যদি একটা করি বাকিগুলো আমি কপি করে নিতে পারবো। একটু খেয়াল করি, ভ্যালু ছিল 1,
তাহলে আমার লেভেলটা কি বসবে? স্ট্রংলি ডিসএগ্রি। ভ্যালু ছিল 2, এটার মানে ছিল আমার হচ্ছে ডিসএগ্রি। ভ্যালু আমার ছিল নিউট্রাল। 4 নম্বরে ছিল আমার এগ্রি। 4 নম্বরে আমি দেব এগ্রি। আর লাস্টলি 5 এর জন্য ছিল স্ট্রংলি ডিসএগ্রি। তাহলে এটা কমপ্লিট করা হলো। এখন এই কমপ্লিটটাকে আমি মাউসের রাইট বাটন থেকে কপি করে বাকিগুলো যেহেতু সেম ভ্যালু আসবে, মেক শিওর বাকিগুলো আমার সেম ভ্যালু আসবে। সো এটা মার্ক করে আমি আবার রাইট বাটন প্রেস করে পেস্টে দিলে সবগুলো পেস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা আমার করে নিতে হবে। তাহলে আমার নেম আছে, আমি লেবেল দিয়েছি এবং ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, সবগুলোর ভ্যালু বসিয়ে দিয়েছে। সো এখন যদি সবগুলো ভ্যালু বসিয়ে দেওয়া হয়, আমাকে এখান থেকে স্কেল বা মেজারমেন্ট একটু সিলেক্ট করতে হবে। মেজারমেন্ট গুলো হচ্ছে যেগুলো মেন ভেরিয়েবল আমার আছে সেগুলো আমি অর্ডিনাল রাখবো। এটা আহ, যদিও এসপিএসএস আপ যেগুলো 24 এর উপরে সফটওয়্যার সেগুলোর ক্ষেত্রে খুব একটা এফেক্ট করে না। আপনি অর্ডিনাল বা নমিনাল যেটাই রাখেন ভ্যালু সেমই আসে। আগের গুলোতে ঝামেলা হতো, এটা এখন খুব একটা ঝামেলা হয় না। সো আপনি এটা যদি নমিনালও রাখেন খুব একটা প্রবলেম হবে না, অটোমেটিক্যালি বাই ডিফল্ট ওটা মেজার করে ফেলতে পারবে। সো আমি এখন এই যে কাজগুলো করে ফেললাম, আমার কাজ শেষ। এখন এই কাজগুলো করার পরে আমরা মেন অ্যানালাইসিস করে থাকি। মেন অ্যানালাইসিসের মধ্যে আজকে আমরা শুধু প্রথম অ্যানালাইসিসটা দেখবো। প্রথম অ্যানালাইসিসটা দেখার পরে নেক্সট ক্লাস থেকে আমরা সেকেন্ড অ্যানালাইসিস নিয়ে প্র্যাকটিস করব। প্রথম অ্যানালাইসিসে আমাদের কি ছিল? আমাদের ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক টাইপের অ্যানালাইসিস ছিল। খুব 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 সিম্পলি আমরা দেখব, খুব সিম্পলি আপনারা দেখুন যে ডেমোগ্রাফিক একটা ছোট্ট আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা এই পর্যন্তই। সো ডেমোগ্রাফিকের জন্য আপনারা কি করবেন? আমি জাস্ট আপনাদের এখানে যে প্যাথটা দেওয়া হয়েছে এই প্যাথটা কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছে। এখানে দেওয়া আছে কি যে অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, ডেসক্রিপটিভ অথবা ফ্রিকোয়েন্সিস। আসেন একটু দেখি। অ্যানালাইসিসের পরে দেখুন এই জায়গাতে অনেকগুলো অপশন। এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, এখান থেকে ফ্রিকোয়েন্সিও আছে, ডেসক্রিপটিভও আছে। একটু মিলিয়ে দেখেন, ঠিক এই প্যাথটাই আমরা দেখেছিলাম। অর্থাৎ আপনি ফ্রিকোয়েন্সিতেও যেতে পারেন বা ডেসক্রিপটিভেও যেতে পারেন, দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই যে ফ্রিকোয়েন্সি অথবা ডেসক্রিপটিভ। এখানে গিয়ে আমরা কোনগুলো দেখবো? যেগুলো হচ্ছে আমার ডেমোগ্রাফিক ডেটা, সেগুলো আমি দেখব। এইগুলো আমি হচ্ছে ড্রপ এখান থেকে এই বাম দিক থেকে ডান দিকে আমি গ্র্যাব করে নিয়ে আসবো, এই তীর চিহ্নটা দিয়ে নিয়ে আসবো। স্ট্যাটিস্টিকে ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে আপনি কি দেখতে চান। মিন, মিডিয়া, মোড, সাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোনটা কোনটা দেখতে চান সবগুলোরই অপশন আছে। এখন এখান থেকে কন্টিনিউ করলে চার্টের অপশন দেখাবে। আপনি কি কোনো চার্ট নিতে চান? যদি চার্ট দেখতে চান তাহলে কোন ধরনের চার্ট দেখতে চান সেটাও দেখতে পারবেন। যদিও আমরা চার্ট রিকোয়ারমেন্ট দেইনি এখনো। তো আমি একটু দেখার জন্য আপনাদেরকে দেখাই। আমি সাপোজ হচ্ছে আপনার পাই চার্ট দেখবো। কিসে দেখবো? ফ্রিকোয়েন্সিতে দেখবো নাকি পার্সেন্টেজে দেখবো? পার্সেন্টেজে দেখবো। ওকে, তো পার্সেন্টেজে দেখলাম। ফরম্যাটের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারেই থাকুক, বাকিগুলো তার কোনো কিছু করা লাগবে না। এবার আমি যদি ওকে দিই, আমার সামনে রেজাল্ট হাজির। আমাকে প্রত্যেকটার মিন, মিডিয়ান, মোড, ইচ অ্যান্ড এভরিথিং ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো এখানে এখানে একটু উইয়ার্ড দেখাচ্ছে, বিকজ অফ হচ্ছে আমার ডেটাটা পরিপূর্ণভাবে এখন ইনপুট করা হয়নি। সো আপনারা যেটা করতে পারেন যে আমি এটা এটা এই কারণে দেখালাম, আমরা নেক্সট ক্লাসে মেইন অ্যানালাইসিস যখন দেখবো তখন আবারও এটা রিভাইজ করব। তবে এই প্যাথ ধরে আপনি কিভাবে যেতে পারবেন, বা আপনি যখন আপনাকে যেহেতু একটা ডেটা সেট দেওয়া হয়েছে, ডেটা যদি আপনি ক্লিন করে স্পেসিসে নিয়ে একটু
অ্যানালাইসিস করে দেখতে যাবেন, তখন এই প্যাথটা আপনাকে সহযোগিতা করবে। নান আদার দেন আপনার জন্য ভিডিও অ্যাভেলেবেল থাকবে। সো দুটো জায়গা থেকে আপনি হেল্প নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে আপনাদের ক্লাস। আমি জাস্ট একটু গো থ্রু করছি যে আজকের ক্লাসে আপনারা জাস্ট এসপিএসএস শুরু থেকে কিভাবে আপনারা স্টার্ট করতে পারবেন, ডেটা কিভাবে নিতে পারবেন, এবং এই অ্যানালাইসিস এর মধ্যে আমরা এই ক্লাসে কি কি দেখব, এই জিনিসগুলো নিয়ে একটা বেসিক ক্লাস ছিল। আমি আশা করব আপনারা ভিডিওটা আবার রিভিউ করবেন এবং মেক শিওর কোশ্চেনিয়ারটা আপনারা রেডি করতে শুরু করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি একটু স্যারের কাছে হ্যান্ড ওভার করছি। স্যার প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আমি অতটা এক্সপেক্ট করিনি। যেহেতু সত্যি কথা আপনাদের যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাসটা আমি নিতে পারতাম, জীবনে আপনাদের কোনোদিন আমি ম্যানুয়ালি শিখিনি। আমি আস্তে আস্তে ইউনিভার্সিটি বিজনেস স্ট্যাটিস্টিক্স গুলো আমি নেব। স্টুডেন্টরা ওই ম্যানুয়ালি শিখে যেগুলো আজকে করবে তার সকল আমি দিয়ে দেবো। যেটা কোনো কাজে লাগে না। বাংলাদেশের টোটাল বিজনেস স্ট্যাটিস্টিক্স টিচাররা without helping any software স্টুডেন্টদেরকে শিখিয়ে একটা ভীতি তৈরি করে একটা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি আপনার ডেটাটা অ্যানালাইজ করেন সরকার জীবন মাথায় থাকবে যেদিকে ফাইনালি যেই আপনার কোশ্চেনিয়ার কোশ্চেনিয়ার তৈরি করে আপনাদের ডিক্লারেশনে ঢুকিয়ে দিলাম আমি 1 থেকে 2 সপ্তাহ পিছিয়ে গেলাম। কারণ পিছিয়ে যায়। hospital country অনেক দূর এগিয়ে যায়। এটাই হলো ডিফারেন্স। সেন্ট্রাল ক্ষেত্রে এবং আমরা প্রযুক্তির ক্ষেত্রে। যেমন আমি জানি আজকের ক্লাসটাই is not sufficient to teach you what we have learned. এটা আরেকটা ক্লাস হবে। এই ক্লাসগুলো যেহেতু আপনার 2টা ক্লাস এখন এনাফ না। একটা করে ক্লাস বাড়তে থাকবে। অর্থাৎ অনলাইনে একটা ক্লাস হবে। সেটা কখনোই সময় পাবো আপনাদের সাথে কথা বলি। সপ্তাহে বৃহস্পতিবার অথবা শনিবার। শনিবার দিনের বেলা অথবা রাতের বেলা যখন যেটা করে মানে আমারও সময় থাকতে হবে। কারণ আমি তো এক্সট্রা পড়াচ্ছি আপনাকে এখানে। ইউনিভার্সিটি is not providing me any money. এটা আমার এক্সট্রা দিয়ে যাতে আপনি একটা সফটওয়্যার শিখে একটা স্কিল শিখে আপনি নিজের কনফিডেন্স লেভেল বাড়াবেন এবং এইসব জিনিসগুলো শিখে আমাদের বাড়াতে হবে। আপনি হাজার হাজার ডেটা এখানে সফটওয়্যারে দিতে হবে। আপনার কোয়ারি অনুযায়ী database যেটা থেকে বিভিন্ন database এই বিভিন্ন database উপর ভিত্তি করে আপনি আপনার কোয়ারি বলতে বলে আমি জানতে চাই যে ওই এলাকার 15 থেকে 35 বয়সী কত লোক আছে বের করে দাও। একটা শুধু কি বলে এ দিবেন ইনস্ট্রাকশন দেবেন সাথে সাথে বেরিয়ে আসবে। আপনার ওই গুনে ওই দিন শেষ। এটা কিন্তু আমাদের ঈদের আগে রোজার সময় যে আমি ক্লাসটা দিয়েছি প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ওইটাকে হচ্ছে 8 ঘন্টার একটা ক্লাস খুব সম্ভবত 4 তারিখে বা 5 তারিখে দিচ্ছি আমরা সময় দিচ্ছি 8 ঘন্টা প্র্যাকটিস করলে আপনি যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স করেছেন তো ওখানে একটু বেশি শক্তিশালী জিনিস শিখে ফেলেছেন এখানে একদম বেসিক থেকে উঠে আসছে তো আই কাট মাই স্টোরি শর্ট এটা দেখতে থাকেন এই ক্লাসটা একটা রিপিটেটিভ ক্লাস আবার দেওয়া হবে 2 দিন পরে আপনি কি শিখেছেন কি আপনার প্রশ্ন এবং পাশাপাশি আপনি নেক্সট ক্লাসে কোশ্চেনিয়ারের উপরে দেওয়ার সাথে সাথে আপনাকে কোশ্চেনিয়ার তৈরি করতে হবে এবং কোশ্চেনিয়ার অনুযায়ী আপনাকে ডেটা কালেকশন বেরিয়ে আসতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা হবে ধন্যবাদ জি রাকেশ বলুন আচ্ছা ঠিক আছে আপনি আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি এখনই দিয়ে দিচ্ছি জি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই